প্রথমে জোহানকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা প্রেজেন্টেশনের জন্য। জোহানের সাথে আমার পরিচয় হচ্ছে এরকম একটা অ্যাসাইনমেন্টে যে জোহান হচ্ছে যখন তার যেই বয়সে সেই কাজটা করেছে, এই সময় সে ইজিলি যে কোনো একটা গভর্নমেন্ট জব, প্রাইভেট জব, মাল্টিন্যাশনাল যে কোনো একটা পিছনে দৌড়াতে পারতো। বাট জোহান সেই কাজটা না করে সেই ধরনের একটা খুবই মূল্যবান একটা কাজের পিছনে তার মানে তার লাইফের গোল্ডেন টাইম যেটা আমি বলবো সেইখানে স্পেন্ড করেছে। তার একই সাথে আমাদের সামনে কথা বলে গেছেন লেনিন ভাই মানবাধিকার নিয়ে বাংলাদেশে অনেক দিন ধরে কাজ করছেন। তার আগে মুন্না ভাই আছেন, বা তুলিয়াপার কথা আসলে কি বলবো, আমরা আসলে যারা সাংবাদিক আমাদের কিছু সীমাবদ্ধতা আছে। যেমন আমরা ঠিক অ্যাক্টিভিস্টও না, আমরা অ্যাক্টিভিজমে করি না, অ্যাক্টিভিস্টদের মতো আসলে আমরা ঠিক কোনো একটা কজ নিয়ে লেগে থাকতে পারি না, আমাদের যেহেতু অন্যান্য অনেক কিছু কভার করতে হয়। বাট আমরা আবার যেহেতু আমরা জোরপূর্বক গুমের পরিবারও না আমরা, সো আমরা আসলে ঠিক মাঝামাঝি একটা জায়গায় দুইটা গ্রুপের। তো তুলিয়াপাতে কেন আমি আলাদাভাবে মেনশন করতে চাই, তুলিয়াপা কিংবা মায়ের ডাকের যারা অন্যান্য ছিলেন এইটার সাথে ইনভলভ, আমাদের সীমাবদ্ধতা হচ্ছে বাংলাদেশে আপনারা জানেন জোরপূর্বক গুমের ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা পাওয়া যায় না, বা তাদের যে বক্তব্য সবসময় সেটা হচ্ছে খুব তাদের দায়িত্ব একেবারে গা বাছিয়ে যেই বক্তব্যটা আসে আর কি। তো আমাদের তো আসলে কারো না কারো বক্তব্য লাগবে। তো সেক্ষেত্রে আসলে আমাদের লাস্ট রিসোর্ট হচ্ছে মায়ের ডাক, কিংবা আমরা যদি বলি তুলিয়াপাড়া ভিকটিম ফ্যামিলি। সেক্ষেত্রে অ্যাটলিস্ট আমরা ওনাদেরকে কোট করে বলতে পারি যে না, ফ্যামিলি ক্লেইমড, ফ্যামিলি এলিজড যে এই অমুক গুম করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী, উই নিড সাম কমেন্ট অ্যাটলিস্ট। নাহলে আমরা তো মানে আমি কে এটা বলবো, আমি তো জাস্ট র্যান্ডমলি বলে দিতে পারি না একটা লোক গুম হয়ে গেছে। তো যাই হোক, আজকে আমরা একটা পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে এখানে বসেছি। আমার মনে হয় না আসলে আজকে থেকে ঠিক 1 মাস আগে 29 জুলাইয়ে আমরা অনেকে হয়তো চিন্তাও করতে পারি না এরকম একটা প্রোগ্রাম আমরা এখানে করা যাবে, বা লিস্ট এইরকম প্লেসে। তো যাই হোক, সেই জায়গা থেকে যদিও আমাদের আসলে সিচুয়েশন জাস্ট প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে, কিন্তু আমাদের সিচুয়েশনটা আসলে খুব একটা উন্নতি হয়নি। বাংলাদেশের যেই মানবাধিকার সংগঠন অধিকারের একটা রিপোর্ট অনুযায়ী এখন পর্যন্ত 703 জনের মতো জোরপূর্বক গুমের শিকার মানুষ। তো সেখান থেকে এই ইন্টারিম গভর্নমেন্ট 5 অগাস্টের পরে 3 জন মাত্র বেক করেছেন। সেটা আসলে খুব বড় ডেভেলপমেন্ট না আর কি। ওই জায়গায় হিউম্যান রাইটস ওয়াচের যেই সর্বশেষ রিপোর্ট অনুযায়ী 86 বা 87 জন স্টিল মিসিং। ওনাদের আসলে ওয়েদার দে আর অ্যালাইভ ওর ডেড মানে কিচ্ছু জানা যায় নাই, তাদের ওয়ার অ্যাবাউটস সম্পর্কে নো আইডিয়া। তো সেই জায়গায় আসলে আমাদের ডেভেলপমেন্টটা শুধু ওই যে প্রেক্ষাপটটা চেঞ্জ হয়েছে, কিন্তু যেই ফ্যামিলিগুলো এইটার ভিকটিম ফ্যামিলি, তাদের আসলে তাদের জন্য এটা কতটা চেঞ্জ, তাদের জন্য কি খুব আসলে সিচুয়েশন চেঞ্জ হয়েছে বলা যায়? এক্সেপ্ট ব্যারিস্টার আরমান, ব্রিগেডিয়ার আজমি এবং মাইকেল চাকমা, এই 3টা ফ্যামিলি ছাড়া বাকিরা তো আগের জায়গায় আছেন। তো এই জায়গায় আসলে যদিও আসলে গত 2-3 বছরে আমরা দেখতে পাচ্ছি হয়তো জোরপূর্বক গুমের ঘটনা খুব একটা ঘটে নাই। 2021 সালের ডিসেম্বরে ইউএস স্টেট ডিপার্টমেন্টের যে একটা র্যাব এবং 7 জন সিনিয়র সিকিউরিটি অফিসারের উপর একটা যে নিষেধাজ্ঞা স্যাংশন আসে, এরপর থেকে ঘটনাটা কমে আসছে, র্যাপিডলি কমে আসছে। কিন্তু তারপরও আগের যেগুলো হয়েছে সেগুলোর তো কোনো সুরাহা হয় নাই, তাই না? আমি আজকে এখানে যখন বসে কথা বলছি আমার মনে পড়ছে আজকে থেকে ঠিক 1 বছর আগে 30 অগস্ট, যেটা আগামীকাল হবে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সকে স্মরণ করে যে দিনটা। তো ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে একটা প্রোগ্রাম ছিল। আমি আসলে আপনাদের কাছে মাফ চেয়ে নিচ্ছি, আমি যেহেতু কোনো এক্সপার্ট না এখানে, সো আমরা আসলে জার্নালিস্ট হিসেবে যা দেখেছি আমি সেটা নিয়ে জাস্ট কথা বলছি। তো ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে একটা প্রোগ্রাম ছিল, সেইখানে আমরা যেহেতু কোনো প্রোগ্রামে গেলে চেষ্টা করি মানুষের সাথে কথা বলার। তো ওখানে ছাত্রদলের নেতা সেলিম রেজা পিন্টুর বোন এসেছিলেন। তো আমি ওনার সাথে কথা বলছিলাম যে আপনি কেন এসেছেন, বা আপনাদের চাওয়া পাওয়া জাস্ট এগুলা। তো উনি বলছেন যে আমার মা 10 বছর ধরে অলমোস্ট অসুস্থ, ও উনি আমার ভাইকে খোঁজেন প্রত্যেকটা সময়। উনি মানে ওনাকে যখন আমরা খাওয়াতে যাই তখনও উনি খেতে চান না, যে না আমার পিন্টু কই, পিন্টু কই। তো তখন উনি বললেন যে মা পিন্টু আসছে, পিন্টু আসবে, আসছে, এরকম একটা কিছু বলে ওনাকে এক ধরনের
প্রবোধ দিয়ে ওনাকে খাওয়াতে হয়। আহ, এই যে একটা ব্যাপার, এবং আপনারা দেখেছেন যে মায়ের ডাকের একটা প্রোগ্রামে বংশালতানা ছাত্র দলের নেতা মাহফুজুর রহমান সোহেল, রাইট, ওনার মেয়ের যে কান্নার একটা ছবি পরবর্তীতে প্রেস অ্যাওয়ার্ড পেল প্রেস কন্টেস্টে বাংলাদেশে। তো এই ব্যাপারগুলো আসলে দেখলে আসলে আমরা অনেক সময় সাংবাদিক হিসেবে, মানুষ হিসেবে তো সাংবাদিক ঠিক আছে আমরা পেশাগতভাবে, বাট এট দ্য সেম টাইম উই আর হিউম্যান বিইং, আমরা আসলে কেউ আমাদের ইমোশনের ঊর্ধ্বে না। তো এগুলো দেখে নিজেকেও আসলে ধরে রাখাটা একটা বেশ ডিফিকাল্ট। আমি যদি বলি আমাদের কিন্তু এই যে জোরপূর্বক গুমের ঘটনার ইতিহাস কিন্তু খুব বেশি পুরনো না। এই যে লাস্ট জুলাই যে ছাত্র জনতার আন্দোলন, সেখানেও আমরা দেখেছি কয়েকজন যারা সমন্বয়ক ছিল, আমি যদি বিশেষভাবে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, এরাও কিন্তু গুমের শিকার ছিল, কম সময় মেবি টেম্পোরারি, 24 ঘন্টা 36 ঘন্টা এরকম, বাট স্টিল ওই সময়টাতে তাদের ওয়ারঅ্যাবাউটস সম্পর্কে তাদের ফ্যামিলি জানতো না। নাহিদকে নিয়ে মানে যেভাবে পেটানো হয়েছে, আমি তার যখন ইন্টারভিউ করতে যাই গণস্বাস্থ্য হসপিটালে, আমরা এএফপি থেকে গিয়েছিলাম, তো মানে উই ফেল্ট দ্য টেরর বেসিক্যালি, যে মানুষের মধ্যে ভয়টা, ভীতিটা কিভাবে ছড়িয়ে দেওয়া হয়। একটা ফ্যামিলি, একটা পেশেন্ট একটা হসপিটালে ভর্তি ক্যাবিনের ভেতরে, তো ওখানে সে সেফ ফিল করছে না। আমরা যাওয়ার পরে হসপিটালের রিসেপশন থেকে বলা হলো নাহিদ ডিসচার্জ নিয়ে চলে গেছে, অথচ 1 ঘন্টা আগে নাহিদের সাথে আমাদের কথা হয়েছে যে আমরা আসতেছি ইন্টারভিউর জন্য। তো মানে ব্যাপারটা আমার কাছে খুব ফিশি লাগে যে না, এটা তো হইতে পারে না। পরে আমি ওকে ফোন দিলাম, বললো যে ভাই আপনি নিচে থাকেন, আমি একটা লোক পাঠাচ্ছি। ওরা আসলে ওই রিসেপশনে ইনস্ট্রাকশনটা এভাবে দিয়ে রাখছিল যে কেউ আসলে যাতে বলা হয় ডিসচার্জ নিয়ে চলে গেছে, জাস্ট বিকজ অফ দ্যার সেফটি। পরে একটা ছেলে সে আমাকে এদেরকে নিয়ে যায় একটা কেবিনে, 7 বারতলায় এরকম কিছু একটা, এক্স্যাক্টলি মনে নেই। সেখানে ওই কেবিনের ভেতরে সম্ভবত নাহিদের বোন এবং তার ওয়াইফ ছিলেন। আমরা যাওয়ার পর ওনারা বললেন যে প্লিজ কিপ ইট শর্ট, অ্যান্ড এট দ্য সেম টাইম ওনারা সাথে সাথে দরজা ভেতর থেকে লক করে ফেললেন। তো আমি জিজ্ঞেস করলাম যে দরজা কেন বন্ধ করে দিলেন? ওনারা বলছেন যে হসপিটালের সামনে অলরেডি সার্ভিলেন্স চলছে, এখানে মানুষ আসে, বিভিন্ন বাহিনীর লোকজন, সো মানে দে ক্যান কাম এনি টাইম। তো আপনি চিন্তা করেন আসলে গুম কেন হয়? গুমকে আসলে স্পেসিফিক একটা মানুষকে সরিয়ে দেওয়ার জন্য বা তাকে আপনার সাইলেন্ট করার জন্য কি মনে হয় যে গুমের ইয়াটা আসছে কনসেপ্টটা? আমার মনে হয় না, আমি পার্সোনালি এটা বিশ্বাস করি না। সেক্ষেত্রে একটা মানুষকে মেরে ফেলার অনেক ওয়ে আছে, কিলিং আছে, এটা খুব প্রাচীন একটা ওয়ে। গুমের যে ইমপ্লিকেশনটা এবং এটা কেন হয় সেটা আমার কাছে মনে হয় টু স্প্রেড দ্য টেরর, জাস্ট হচ্ছে এটা রিপল ইফেক্টের মতো মানুষের মধ্যে ভীতিটা ছড়িয়ে দেওয়া। গুমের শিকার কারা হন বাংলাদেশে মূলত বেশি, বা বিভিন্ন জায়গাতেই? মোস্টলি রাজনীতিবিদ, তারপরে হচ্ছে সাংবাদিক আছেন কিছু, অধিকার কর্মী যারা রাইটস নিয়ে কাজ করেন। মাঝে মধ্যে দেখা গেছে জাস্ট সিম্পল একটা সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য কেউ গুম হয়ে যেতে পারেন। আবার এমনও ইনস্ট্যান্স আছে যে কাউকে ভুলভাবে বাই মিস্টেক নিয়ে নেওয়া হয়েছে, এটাও আছে, কিন্তু বাংলাদেশে আছে ইনস্ট্যান্স। সো এটা কেন হয়? এটা আমার একটা অভিজ্ঞতা আছে। আমরা কয়েকজন সাংবাদিক যারা ইন্টারন্যাশনাল মিডিয়াতে কাজ করি, এই সদ্য সাবেক আওয়ামী লীগ সরকারের একজন মন্ত্রীর সাথে একটা জাস্ট ইনফর্মাল একটা মিটিং ছিল আমাদের, তো টু শেয়ার সাম থটস। সেখানে আমরা জিজ্ঞেস করেছিলাম এই ব্যাপারগুলো নিয়ে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং, এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সেস, এগুলো নিয়ে, যেগুলো কেন হচ্ছে, বা আপনাদের মতো যারা অ্যাটলিস্ট ক্যাবিনেটে, আমরা যাদেরকে মনে করি পড়ালেখা করা, রাইটস বুঝেন, দেশের বাইরে পড়ে আসছেন, আপনারা তো এই জিনিসগুলোকে এইভাবে অ্যালাউ করতে পারেন না। তো উনি বলছেন যে, আমি নাম বলছি না যেহেতু এটা আমাদের ওই সময় ইনফর্মাল ছিল এবং ওটা ওভাবেই আমরা কমিটেড ছিলাম যেটা আমাদের মধ্যেই রাখবো। তো উনি বলছেন যে আমরা তো এটা করি না, এটা হচ্ছে বিভিন্ন বাহিনী আছে, তারা যদি দেশ ও রাষ্ট্রের প্রতি কাউকে থ্রেট মনে করে তারা এটা করে, এটা যদি আমাকেও থ্রেট মনে করে আমাকেও তারা করতে পারে, এটা উনি বলছিলেন। তো আমি তারপরে বললাম যে, আমরা বললাম যে আসলে এটাতে যেটা হয় কি, আপনারা তো এটা তো একটা চিলিং ইফেক্ট দেয় মানুষের মধ্যে। ইনফ্যাক্ট আমরা সাংবাদিকরাও তো এটার থেকে ইমিউন না, অধিকার কর্মীরা যারা মানবাধিকার নিয়ে কথা বলেন তারাও ইমিউন না এটার থেকে। তো এই যে একটা চিলিং ইফেক্ট দেন আপনারা, এটা তো
এটা তো রিয়েল। তো উনি বলছিলেন এভাবে যে আমরা তো আপনাদেরকে চিলিং ইফেক্ট দিতে চাই না, কিন্তু যদি অন্য কেউরও কোনো অ্যাকশনের মাধ্যমে আপনাদের চিলিং ইফেক্ট পান, তো দ্যাটস বোনাস ফর আস। এরপরে আসলে হ্যাঁ, তারপরে হচ্ছে তারপরে আসলে আমরা আর যাই হোক। তো এই যে ব্যাপারগুলো আসলে আমরা সংবাদকর্মী হিসেবে অনেক সময় এই যে জোরপূর্বক গুমের ঘটনার পরে আমরা যখন এটাকে কাভার করতে যাই, তো পুলিশের রেসপন্সটা কি হয়? পুলিশ বলি বা যে কোনো আইন যেটা লায়াবল যেই ল এনফোর্সিং এজেন্সি, তারা এটাকে প্রথমে হচ্ছে ডিনাই করে, একটা ডিনায়ালের ইয়ে আছে এখানে, কালচার। পুলিশের কাছে যদি রেপের বিরুদ্ধে যদি অভিযোগটা হয়, পুলিশ বলে যে না আমরা তো এরকম কিছু জানি না। পুলিশ নিলে বলে না আমাদের থানায় এরকম কিছু ঘটে নাই, আমাদের জানা মতে নাই। বেসিক্যালি তারা প্রথম থেকেই একটা মানুষের এক্সিস্টেন্সকে ডিনাই করা শুরু করা হয়, ফ্রম দ্য ভেরি বিগিনিং একটা হিউম্যান বিইংয়ের এন্টিটিকে অস্বীকার করা হয়। ব্যাপারটা এমন যে হি ডাজন্ট ইভেন এক্সিস্ট। তো এরপরে সরকারের পক্ষ থেকেও বিভিন্ন মন্ত্রী বা এদের আমরা বিভিন্ন সময় মন্তব্য শুনেছি যে এরা হচ্ছে ভূমধ্যসাগরে পাড়ি দিতে যেয়ে ডুবে মারা গেছেন, কেউ কেউ হয়তো বা কেউ পালিয়ে গেছেন পারিবারিক কারণে, ব্যক্তিগত কারণে, এই ধরনের নেগেটিভ আসছে। তো এ ধরনের নেগেটিভ আসলেও মানে এটা আসলে এটা আমার বক্তব্য না, এটা এস্টাবলিশড রিপোর্ট আছে, আপনারা জানেন। খুব সম্ভবত 2019 সালে প্রথম আলোতে আহমদ জাইফ ভাই একটা রিপোর্ট করেছিলেন যে নিখোঁজ ব্যক্তির খুঁজে গিয়ে মিলল হারকিউলিসের খুঁজে গিয়ে মিলল সরকারি বাহিনীর গাড়ি, এরকম একটা রিপোর্ট আছে, অনলাইনে এখনও আছে, আপনারা খুঁজতে পারেন। ব্যাপারটা ছিল যে বরিশালের একটা রেপের কেসে দুইজন এলিজড পার্সন ছিলেন যাদের বিরুদ্ধে মামলাটা হয়, তাদেরকে হচ্ছে এক সপ্তাহের ব্যবধানে চট্টগ্রামের সীতাকুণ্ড এবং সাভার থেকে অ্যারেস্ট করা হয়। মানে ধরা হয় আর কি, অ্যারেস্ট তো না, এটা আসলে বলা যায় না। এর সপ্তাহখানেক বা 10 দিন পরে এরকম টাইমে ওনাদের দুজনেরই ডেড বডি হচ্ছে ঝালকাঠি থেকে উদ্ধার করা হয়। তো এটাকে হচ্ছে প্রথম আলো ইনভেস্টিগেট করতে যেয়ে দেখা গেছে সীতাকুণ্ড থেকে যাকে ধরা হয় সেটার ওই বাসের ড্রাইভার, যেই বাস থেকে নামিয়ে ওনাকে নেওয়া হয়, ওই বাসের ড্রাইভার শেষে একটা গাড়ির ছবি তুলে রাখছিল, যেই গাড়িতে ওনাকে নেওয়া হয় নাম্বার প্লেটের, সেই নাম্বার প্লেট দিয়ে খোঁজ নিয়ে দেখা যায় যে একটা ল এনফোর্সিং এজেন্সির ইয়াতে নামে রেজিস্টার্ড, বিআরটিএতে বা যেখানেই থাকুক আর কি। তো লাইক এটা আমাদের এমন না যে আমাদের হাইপোথেসিস না, এটা কিন্তু এস্টাবলিশড এভিডেন্স দিয়ে যে এখানে, এবং যারা ফিরে আসছেন তাদের যেই ভাষ্য, তাদের যেই বর্ণনা, আমি ব্যারিস্টার আরমানকে ইন্টারভিউ করেছি এই 5 আগস্টের পরে, সম্ভবত 9 আগস্ট। তো ওনাদের যেই বর্ণনা এবং ওনারা যারা এই এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের সাথে ইনভলভ যেই লোকজন কাজ করেন, ওনাদের যেই বর্ণনা মতে, ভিকটিমদের বর্ণনা মতে, ওনাদের হেয়ার কাটিং, ওনাদের ফিজিক দৈহিক গড়ন, ওনাদের প্রফেশনাল ব্যাপার স্যাপার, এটা হচ্ছে কোনো সিসকে ক্রিমিনালের মতো না আর কি, খুব ট্রেন্ড ফোর্স। তো সেই জায়গা থেকে আসলে আমরা খুব সহজেই বুঝতে পারি এই ইশারাটা কোন দিকে যাচ্ছে, ইঙ্গিতটা কাদের দিকে যাচ্ছেন। তো এই যে দায়টা আসলে আমাদের এই ফোর্সেসগুলো এড়াতে পারে না। এবং এটা বাংলাদেশে শুধু এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের ঘটনা ঘটে, এটা অনেক দিন আগে থেকে, যেমন লেলিন ভাই বলে আসছিলেন বাংলাদেশের হিস্ট্রিটা আগেও ছিল। আপনি যদি দেখেন আর্জেন্টিনাতে, চিলিতে বা ফ্রান্স, আলজেরিয়াতে, যেটা এই পুরা ব্যাপারটাই সব জায়গাতেই একটা ব্যাপার হচ্ছে যে ভয়ের সংস্কৃতি ছড়িয়ে দেওয়া, সো দ্যাট কেউ কোনো কোয়েশ্চেন করতে পারে না, কেউ যাতে কোনো প্রশ্ন তুলতে না পারে রেজিমের কোনো ডিসিশনকে। আপনি ইলেকশন রিক করবেন, ওকে, যাতে কেউ এটাতে প্রশ্ন তুলতে না পারে, যেই প্রশ্ন তুলতে চাইবে তাকে তুলে নিয়ে যান। তাকে কিন্তু মেরে ফেলা যেত, আমি বলছি না মেরে ফেলা জাস্টিফাইড, বাট স্টিল এটা হয় অনেক জায়গাতে। তো মেরে ফেললে তো একটা লোককে শেষ করে দেওয়া যায়, কিন্তু তাও করা হয় না, তুলে নিয়ে যায়, তারপরে 7-8 বছর 10 বছর তার কোনো খোঁজ নেই। এটা কেন? যাতে 8-10 জন এটা শোনার পরে মানে সাহস করা তো দূরের কথা, চিন্তাও যাতে না করতে পারে যে না আমি এটা নিয়ে কথা বলবো। তো এটা হচ্ছে মেকানিজম। এবং আমরা এই যে ফ্যামিলিগুলোকে কভার করেছি, দেখেছি যে ভিকটিম যে সে তো তার দুর্দশা, তার যে সাফারিং, এটা তো আমরা জানি না আসলে। যেমন ব্যারিস্টার আরমান ফিরে এসে যখন 8 বছর পরে বলছেন আমার সাথেই হয়েছে, তারপর আমরা জানতে পারলাম, এর আগ পর্যন্ত তো জানার কোনো উপায় নেই। কিন্তু ফ্যামিলিগুলো কিসের মধ্য দিয়ে যায়? একটা ফ্যামিলি, মনে করেন যে একটা ফ্যামিলি, ওনার ব্যাংকে যেই ভিকটিম,
উনি হয়তো একজন বিজনেসম্যান ছিল, তো উনি হুট করে উনি গুমের শিকার হলেন। তারপরে দেখা গেল ওনার ব্যাংকের অ্যাকাউন্টে যে টাকাটা আছে ওটাও তোলার কোনো সুযোগ নাই, কারণ সেটা তুলতে গেলে নমিনি যাবেন, নমিনি যে ওনার ডেথ সার্টিফিকেট দিতে হবে। এখন উনি তো ডেট কিনা সেটাই তো উনি শিওর না, উনি কী করবেন? ওনার জমি জমা আছে, ওনার অন্যান্য সম্পত্তি আছে, স্থাবর এগুলার যেই উত্তরাধিকার সনদ বা আমাদের দেশের প্রশাসনিক যেই সব ব্যাপারগুলো ডিল করতে হয় আর কি। তো সেইখানেও তো ওই ফ্যামিলিগুলো প্রতি পদে পদে তাদের সাফারিংয়ের তো কোনো শেষ নাই। আমাদেরকে ইন্টারভিউর সময় ব্যারিস্টার আমানের ওয়াইফ বলছিলেন যে ওনার বাচ্চাদেরকে নিয়ে উনি স্কুলে যখন যাইতেন, তো বাচ্চারা হচ্ছে স্কুলের সিকিউরিটি গার্ড, আমাদের দেশে হচ্ছে তো একটা ইউনিফর্ম থাকে ওনাদের, এই ইউনিফর্ম দেখে পর্যন্ত ভয় পেয়ে যেত। তো তার কাছে মনে হতো যে এখন মনে হয় তার বাবাকে যেহেতু আগে নিয়ে গেছে, এখন মনে হয় তার মাকে নিয়ে যাবে। এইটা হচ্ছে ট্রমা, এই ট্রমাটা ওদের মধ্যে ছিল। এবং সবচেয়ে বড় যে স্ট্রাগলটা ওনারা ফেস করতেন, স্কুলে বাচ্চাদেরকে এভরি নিউ একাডেমিক ইয়ার ভর্তি করানোর সময় বাবার পরিচয় দিতে যেয়ে, বাবা বিভিন্ন প্রোগ্রামে বাবাকে ইনভাইট করা হয়, বাবা নাই, তো বাবা বেঁচে আছেন না নাই সেটাও শিওর না। নামের আগে লেট আমাদের লেখা হয়, লেট লিখবেন কি না। এবং সবচেয়ে বড় যেটা হচ্ছে, কিছু মানুষ আছে চিনে যায়, যারা বেশি একটু রিনাউন্ড ফ্যামিলি, এদেরকে তো মানুষ চিনে স্কুলগুলোতে বা বিভিন্ন জায়গায়। তো ওনাদেরকে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয় প্রায় সময়ই। ইভেন স্কুলের টিচার যদি কোঅপারেটিভ না হয় সেক্ষেত্রেও একটা সাফারিং। সব মিলে আসলে ওনাদের যে অর্ডিয়েল, এটা আসলে আমরা তো জাস্ট আসলে সাংবাদিক, আপনারা অনেকে, আমরা এই আন্দোলন কাভার করতে যে অনেক ধাওয়া টাওয়া খায়, বিভিন্ন সময় অনেকভাবে অ্যাপ্রোচড হয়েছে যে কেউ মারতে চান, পুলিশও মারতে চায়, আন্দোলনকারীরাও ক্ষেত্র বিশেষে মারতে চায়। সাংবাদিকদেরকে নিয়ে এক ধরনের নোশন আছে সোসাইটিতে, এটা আমিও আলাপে না চাই। বাট আমাদের তো কিছু সীমাবদ্ধতা আছে, তো তারপরেও আমরা যতটুকু দেখি আসলে এটা আমার মনে হয় হিউম্যান রাইটসের যে ভায়োলেশনের যত ধরনের ওয়ে আছে, লাইক এটা হচ্ছে ওয়ার্স্ট, এটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট যেই ওয়েটা আর কি হিউম্যান রাইটসের ভায়োলেশনের, এই এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, এটা আমার কাছে মনে হয়। যাই হোক, এখন আমরা একটা পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে এখানে দাঁড়িয়ে কথা বলছি। গতকালকে একটা কমিশন গঠন হয়েছে, এটা নিয়ে তর্ক বিতর্ক, আমি সেদিকে যাব না। আমি লেনিন ভাইরা আছেন, আইন বোঝেন, রাইটস বোঝেন, ওনারা হয়তো আলাপগুলো করবেন। বাট লেটস সি আসলে কি হয়, মানে স্টিল টু আর্লি টু সে। আমরা দেখি কি হয়। এবং আজকে হচ্ছে এই যে জাতিসংঘের যে সনদ গুম বিরোধী, সেটাতে স্বাক্ষর বা অনুসমর্থন যেটাই বলি লেনিন ভাইয়ের ভাষায়, সেটা করা হয়েছে। তো আমরা হোপফুল যে এটার একটা সুরাহা হবে আর কি, আমরা সবাই আশা করতে চাই। থ্যাংক ইউ।